আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আমাদের যে জ্যামিতির ফ্রি কোর্স 13 দিনে জ্যামিতি শেষ করা চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি। তো যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি সবাই জানাবো কথা লেখা ক্লিয়ার কিনা। শেয়ার লিখে ডান করেন, শেয়ার করে ডান লেখেন, শেয়ার ডান লেখেন। সবাই কোর্সটার ক্লাসগুলো শেয়ার করতে হবে। এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনি চাইলে যে কোনো সময় রিপিট দেখতে পারবেন। ক্লিয়ার আছে? শুরু করবো এখনই, যেহেতু রাত হয়ে গেছে অনেক, শুরু করে দিব। রেসপন্স করতে হবে, একটু সবাই শেয়ার করে দেন। আর যারা আগের ক্লাস করেন নাই পেজে ঢুকে ক্লাস করে নিবেন। মোট 13টা ক্লাস নিয়ে জ্যামিতি শেষ করে দিব। একটু কষ্ট করে জানান ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? আগের ক্লাস করছেন কে কে বলেন তো? রেখা কোণের ক্লাসটা কে কে করছেন? আর যারা করেন নাই আবারও বলছি, আপনারা ক্লাস করে নেবেন। ওকে, আমি শুরু করে দিই তাহলে বিসমিল্লাহ বলে। শেয়ার করে ডান লেখেন সবাই, তারপর শুরু হবে ক্লাস। এখনই শুরু হবে। আগের ক্লাসটা করতে হবে, যারা এখনো করেন নাই আবারও বলছি, আগের ক্লাস যারা করেন নাই কষ্ট করে করে নেবেন। আপনি 13টা ক্লাস শেষ করবেন, 13টা ক্লাস শেষ করলে আপনার ফুল জ্যামিতি একবার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমি শুরু করবো যেহেতু রাত অনেক হয়ে গেছে। আচ্ছা, ক্লাস শুরু করলাম। আমরা রেখাকোণ পড়িয়েছি। ত্রিভুজের 3টা ক্লাস হবে। কয়টা? ত্রিভুজের 3টা ক্লাস হবে। এর আগে ছোট্ট করে বলি ক্লাস শুরুর আগে, যে আমাদের 5 থেকে 6 মাস মেয়াদি জব ম্যাথের একটা অনলাইন কোর্সে ভর্তি চলতেছে মাত্র 200 টাকায় অফারে। 200 টাকায় 6 মাস ক্লাস করতে পারবেন। আর যদি কেউ আমাদের এই লেকচার নোটবুকটা নেয় শর্টকাট টেকনিক সহ, বেসিক সহ, তাহলে লেকচার শিট সহ পড়বে ফ্রি মাত্র 550 টাকা। আর এটা না নিলে মাত্র 200 টাকায় 5 থেকে 6 মাস লাইভ ক্লাস করবেন, পিডিএফ লেকচার শিট থাকবে, সবই থাকবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন। বিসমিল্লাহ। তো আমরা শুরু করব ত্রিভুজ দিয়ে। আমাদের ত্রিভুজের 3টা ক্লাস হবে, কারণ ত্রিভুজটা এমন একটা চ্যাপ্টার সব জবের জন্য লাগবে। ত্রিভুজ, এই দেখেন আমি লিখলাম কি ত্রিভুজ। এই ত্রিভুজ শব্দটার মধ্যে মিনিংটা লুকিয়ে আছে। ত্রি মানে কি? 3, ভুজ মানে কি? বাহু। তাহলে ত্রিভুজ মানে 3টা বাহুর কিছু একটা। ত্রিভুজ মানে হলো 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র। 1 বাহু, 2 বাহু, 3 বাহু, এটা একটা ত্রিভুজ। 3টা বাহু যখন আমরা আটকাই দিব ওই চিত্রটা হবে ত্রিভুজ। আবার যদি বলি এরকম 1 বাহু, 2 বাহু, 3 বাহু, এটা একটা ত্রিভুজ। যদি বলি এরকম 1 বাহু, 2 বাহু, 3 বাহু, এটাও ত্রিভুজ। তাহলে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র হলে
সেটাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো, চিত্র কিন্তু। আর তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। এদের কিন্তু ডিফারেন্স আছে। মানে এই ফিগারটার নাম হচ্ছে ত্রিভুজ, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রটা ত্রিভুজ, আর তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। এই পুরো যে ক্ষেত্রটার নাম হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। ওকে, তাহলে ত্রিভুজ কি এটা আমরা বুঝতে পারছি। আকার আকৃতির উপর ভিত্তি করে, কোণের উপর ভিত্তি করে অনেক ভাগে ভাগ হয়েছে। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এগুলো আমরা পরে শিখবো। আজকের ক্লাসটা মূলত বেসিক ক্লাস, এবং ত্রিভুজের যে গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত গুলো আছে সেগুলো আমরা শিখবো। তাহলে ত্রিভুজ কি এটা আমরা জানলাম। এবার আমাদের জানতে হবে ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা ত্রিভুজ আমরা আঁকি। হ্যাঁ, একটা ত্রিভুজ আমরা আঁকি। একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, খেয়াল করেন, এই ত্রিভুজের শীর্ষবিন্দু কিন্তু শীর্ষে, যে ধরেন এটা যদি এবিসি ত্রিভুজ হয়, এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু হলো এ। এ বিও শীর্ষবিন্দু হইতে পারে, সিও হইতে পারে। ফিগারটা যদি ঘুরাইয়া দিই, তার মানে এখানে শীর্ষবিন্দু হলো এ। তাহলে শীর্ষবিন্দু কি? যে একটা ত্রিভুজের শীর্ষের যে বিন্দুটা। এর আরো কথা আছে। এখন ভূমি কি? শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। কি লিখবেন? নোট করার সময় লিখবেন, শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। এই যে শীর্ষবিন্দু কি, আমি যদি লিখি শীর্ষবিন্দু এ, তাহলে শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসি, এখানে বিসি হলো ভূমি। বিসি ভূমি। যারা কথা বুঝি নাই, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। এ একটা শীর্ষবিন্দু যার বিপরীত বাহু বিসি, শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। কথা শেষ। তাহলে ভূমি গেল, শীর্ষবিন্দু গেল। এবার ত্রিভুজের উচ্চতা। একটা ত্রিভুজ আমি অঙ্কন করব, এ বিসি। শীর্ষ ত্রিভুজের উচ্চতাটা কি? হাইট, ট্রায়াঙ্গেল হাইটটা আসলে কি? শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এইটা শীর্ষবিন্দু, এরকম ভূমির উপর লম্ব টান দিবেন, ধর এ দিলাম, তাহলে এখানে এডি হলো উচ্চতা। কথা শেষ, এক কথায় উত্তর। কি বলছি? শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আবারও বলছি, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এডি হলো উচ্চতা। এবার মধ্যমা কি? এই তো একটা সব মজার জিনিস। একটা ত্রিভুজ আমি আঁকি, ধরেন এটা দিলাম আমি ই এফ জি ত্রিভুজ। মধ্যমা কি? একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। আমি যখন সোজা টান দিচ্ছি, এটা হচ্ছে উচ্চতা, আর এইটার মধ্যবিন্দু খোঁজেন, শীর্ষবিন্দুর বিপরীত বাহু এফ জি, এর মধ্যবিন্দু ধরেন এখানে, ধরেন এটা দিলাম আমি এইচ, তাহলে এখানে এইটা হবে, ই এইচটা হবে হচ্ছে আপনার মধ্যমা। যারা মধ্যমা জিনিসটা বোঝেন নাই, এগুলো যদি না পারেন, তাহলে তো জ্যামিতির বেসিক জিনিস আপনি না জানলে তো সামনে বড় কিছু পারবেন না। ত্রিভুজের শীর্ষবিন্দু কি, উচ্চতা কি, মধ্যমা কি, সব আপনাকে বোঝা লাগবে। এই দুটোর মধ্যে প্যাচ লাগতেছে না? ক্লিয়ার করতেছি। ত্রিভুজের উচ্চতা হলো শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। শীর্ষবিন্দু থেকে লম্ব টান দিবেন ভূমির উপর, উচ্চতা হয়ে যাবে। আর মধ্যমাটা হলো শীর্ষবিন্দু এবং এর বিপরীত বাহুর মাঝখানের বিন্দু সংযোগ রেখা। মানে আমি চাইলেই টান দিতে পারবো না, আমাকে মাঝখানের বিন্দু খুঁজা এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে হবে। পার্থক্য না বুঝলে বুঝাই দিচ্ছি ভালো করে। এবার আমি শীর্ষবিন্দু আর মধ্যমার পার্থক্যটা বুঝাবো। এটা দেখা যায়? দেখা যায়। এটা ট্রায়াঙ্গেল নিলাম আমরা। হ্যাঁ, ধরেন এটা এ বি সি ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের শীর্ষবিন্দু কিন্তু এ। শীর্ষবিন্দু থেকে সোজা ভূমি কোনটা? বিসি ভূমি। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, ভূমির উপর অঙ্কিত লম্ব। আমরা জাস্ট লম্ব টান দিব এখানে। এই যে এডি, এখানে এডি হবে উচ্চতা, এডি হবে উচ্চতা। এবার আমরা তাহলে এখানে আমরা উচ্চতা লিখলাম। এবার আমি একটা চিত্র আঁকবো এরকম, ঠিক আছে? এটা ধরেন ই এফ জি। মধ্যমাটা হলো শীর্ষবিন্দু এবং বিপরীত বাহু। শীর্ষবিন্দু ই, বিপরীত বাহু এফ জি। শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মাঝখানের বিন্দু, এর মাঝখানের বিন্দু ধরেন এখানে, এটা সংযোগ রেখা। এই যে এটা হচ্ছে আপনার ইএইচ, এখানে ইএইচ হচ্ছে মধ্যমা। আমি একটা কাজ করি, আমি হলো এই চিত্রটা ওর মতো আঁকি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন।
মানে এক ক্যাটাগরি চিত্র আঁকি, তাইলে বুঝতে পারবেন। উচ্চতাটা কি, যা শীর্ষবিন্দু থেকে লম্ব টান দিবেন। এবার কি বুঝতে পারছেন? এবার মনে হয় বুঝতে পারছেন। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে সেটা হবে উচ্চতা, আর শীর্ষবিন্দু থেকে ভূমির মাঝখানের বিন্দু সংযোগ রেখা নিলে সেটা হবে মধ্যমা। তাহলে উচ্চতা মানে সোজা টান, আর মধ্যমা মানে আমাকে মাঝখানের বিন্দু মধ্যম, তাহলে মাঝখানের বিন্দু খুঁজে তারপর মিলাইতে হবে। এটা পার্থক্য বুঝলে ডান লেখেন। আপনারা ত্রিভুজের উচ্চতা আর মধ্যমার পার্থক্য বুঝলে ডান লেখেন। উপস্থিতি কম, একটু শেয়ার করেন ক্লাস। মাত্র 12টা শেয়ার হয়েছে, ফ্রি ক্লাস আজকের পর কিন্তু অফ হয়ে যাবে। এত রাতে কষ্ট করে রোজা রেখে ক্লাস দিচ্ছি, আপনাদের মানে শুধু শুধু ফ্রি ক্লাস করে যাবেন, এটা শেয়ার করতে পারবেন না, এটা তো হইতে পারে না। টোটালি ক্লাস অফ করে দিব। এত এগুলো তো সব আমার ব্যাচে দিয়েছে, আমি যে নামগুলো বলতেছি দেখেন। এখানে যে রিপা বিশ্বাস, লাবণিয়া, তুহিন হোসেন তুষার, তনয়া তনু, এ সবই আমাদের স্টুডেন্ট। আমিনুল ইসলাম স্টুডেন্ট, বৃষ্টি স্টুডেন্ট। হ্যাঁ, এখানে যারা আছে, সেলিনা সোমা স্টুডেন্ট, সুমন শাহ, এর অনেকেই আছে স্টুডেন্ট আমাদের। মানে যারা ক্লাস করতেছে তারা আমাদের পেড ব্যাচের শিক্ষার্থী, তাদের আমি কেন ফ্রি, আমাদের দরকার নাই, তারা তো এমনি এই ক্লাসগুলো পাচ্ছে আমাদের থেকে, তারা এই ক্লাস এমনি করতে পারবে। তাহলে ফ্রি নেওয়ার দরকারটা কি? রেসপন্স ভালো না হইলে আমরা কিন্তু কোর্স রান করাবো না, শুধু শুধু দরকার নেই আমাদের। এটা দেখেন, উপকারের জন্য কিন্তু ক্লাসটা নিচ্ছি আমরা। তাহলে এইগুলো বুঝতে পারছি, এগুলো বুঝলে আমি চলে যাব, আজকের ক্লাসটাই মূলত হবে বেসিক ক্লাস, ত্রিভুজের অনুসিদ্ধান্তগুলো আমরা শিখবো। দেখেন খুবই চমৎকার অনুসিদ্ধান্ত এখানে নিয়েছি আমরা। অনুসিদ্ধান্ত 1, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ছোটবেলায় পড়ছি, ছোটবেলায় পড়াশোনা। ত্রিভুজের 3টা কোণ যোগ করলে সবসময় 180 ডিগ্রি হয় বা 2 সমকোণ হয়। একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, এ বি সি, এই ত্রিভুজের এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, মানে অন্তস্থ কোণ আর কি। তাহলে আমরা যদি এ কোণ, বি কোণ, সি কোণ যোগ করি তাহলে কত হয়? 180 ডিগ্রি হয়। এ কোণ, বি কোণ, সি কোণ যদি যোগ করি সবসময় 180 ডিগ্রি হবে। এখান থেকে চাকরি পরীক্ষা কিরকম প্রশ্ন হয়? এই 3টা কোণ মধ্যে যে কোনো 2টা কোণ দিয়ে অপরটা চাইবে। যেমন একটা ম্যাথ দেখেন, ত্রিভুজ এবিসি এর এ কোণ যদি 45 ডিগ্রি হয়, বি কোণ যদি 30 ডিগ্রি হয়, সি কোণের মান কত? তাহলে বুঝছি কি, এ কোণ আর বি কোণ দেওয়া আছে, সি কোণটা চাইছে। ধরেন আমি এ কোণ এখানে দেখলাম যে 45 ডিগ্রি দেওয়া, বি কোণ 30 ডিগ্রি দেওয়া, সি কোণ চাইছে। তাহলে আমরা কিভাবে বের করবো এই ম্যাথটা? কিভাবে করব? আমরা এখানে মান বসাই দিব। এ কোণের মান কত? 45 ডিগ্রি, বি কোণের মান কত? 30 ডিগ্রি, সি কোণটা চলে আসবে সমান 180 ডিগ্রি। তাহলে সি কোণ সমান কত হবে? 180, এটা ইংলিশ বাংলা মিক্স হয়ে গেছে। 180 থেকে এই 45 আর 30 বাদ যাবে, তাহলে কত হয়? 180 মাইনাস এখানে কত হচ্ছে? 75 ডিগ্রি, তাই না? তাহলে 105 ডিগ্রি হয় না? এটাই আনসার। অ্যান্সার শেষ। মানে এটা তো জাস্ট বুঝাইলাম আস্তে আস্তে, কিন্তু পরীক্ষার হলে যেটা করবেন, জাস্ট 180 থেকে এই দুইটা বাদ দিবেন। পরীক্ষা হলে এভাবে করবেন, পরীক্ষা হলে এভাবে বাচ্চাদের মতো করা যাবে না। 180 থেকে এগুলো বাদ দিয়ে দেবেন, উত্তর শেষ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো হইতে পারে, এই প্রশ্নগুলো হইতে পারে। ওকে, এটা যদি বুঝে থাকেন, এটার উত্তর দেন আপনারা, ক্লাসেই পড়াশোনা হয়ে যাবে। এটা আসছে হচ্ছে সিজিডিএফ এর অডিটর পরীক্ষায় 14 সালে আসছে, ভালো কথা। একটি ত্রিভুজের 2টা কোণ দেওয়া আছে 50 আর 68, তৃতীয় কোণ কত? এইটার উত্তর দ্রুত কে আগে পারে? 2 নাম্বার উত্তর দ্রুত দিবেন। প্রশ্ন 2, প্রশ্ন 2 এর উত্তর দ্রুত দিবেন, দ্রুত দ্রুত। প্রশ্ন 2 এর উত্তরটা দেন। একটি ত্রিভুজের 2টা কোণ দেওয়া আছে, তৃতীয় কোণ কত হবে? আর যারা রেখাকোণের ক্লাসটি করেন নাই, রেখাকোণের ক্লাসটা করে নেবেন। এটা বুঝেন নাই, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। দ্রুত করেন, দ্রুত অ্যান্সার বলেন।
সময় নেওয়া যাবে না যেহেতু রাত, অনেক রাত। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণ দিয়ে অপরটা, তাহলে কি করবেন? 180 থেকে বাকি দুইটা বিয়োগ করে দিবেন, তাইলেই তো হয়। মানে ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে, 180 হয়। তাহলে 180 থেকে বাকি দুইটা বিয়োগ করলে একটা থাকবে। এখানে কত হচ্ছে? 118 ডিগ্রি নাকি? তাহলে কত হয়? অ্যান্সার হচ্ছে 62 ডিগ্রি। এবার একটা চমৎকার ম্যাথ দেখাবো, ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, নিবন্ধনে আসছিল এবং এরকম প্রশ্নই তো সম্ভবত বিসিএস এ এবার আসছে, রেডিয়ান দিয়ে আর কি। এইটা যদি যারা পারছে এই ম্যাথটাও পারবে। একটি ত্রিভুজের তিনটা কোণের মান দেওয়া আছে, এক্স, x/2, 3x/2। বৃহত্তম কোণটির মান কত? তো তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, তাহলে তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এটা আমাদের জানা। নিবন্ধন পরীক্ষা কিন্তু আসছে, সামনে নিবন্ধন দিবেন। 180 ডিগ্রি। এখান থেকে এক্স এর মানটা বের করবো, 2 লসাগু যায়, এখানে হয় 2x, এখানে হয় x, এখানে হয় 3x সমান 180 ডিগ্রি। তাহলে উপরে 6x, নিচে 2 সমান 180 ডিগ্রি। যদি 6 ভাগ করলে 3, 180 ডিগ্রি। তাহলে অতএব এক্স এর মানটা কত হবে? 180 ডিগ্রি ভাগ 3, 60 ডিগ্রি। এটাই আবার অ্যান্সার দাগাই দিয়েছেন না, তো প্রশ্ন খেয়াল করতে হয়। আপনি কি বের করছেন? এক্স এর মান বের করছেন, তার মানে এই কোণটা একটা পাইছেন 60 ডিগ্রি, পরের কোণটা হবে এক্স এর অর্ধেক, তার মানে 60 অর্ধেক মানে 30 ডিগ্রি। তাহলে একটা 60, একটা 30। এখানে এক্স এর মানটা বসান, 60 নিচে হলো 2, 30, 90 ডিগ্রি। তাহলে আমি তিনটা কোণ পাইছি, একটা 60, একটা 30, একটা 90। আমাকে প্রশ্নে বলছে কি? বৃহত্তম। তাহলে 90 ডিগ্রি অ্যান্সার। এই তিনটার মধ্যে বড় যদি বলতে ক্ষুদ্রতম, তাহলে অ্যান্সার কত হইতো? 30। ঠিক আছে, মানে আমরা এক্স এর মান বের করতে পারি, অ্যান্সার কিন্তু শেষ না। পরীক্ষা কিন্তু তাড়াহুড়ো করে দিতে পারেন। আপনাকে বড় বলছে না ছোট বলছে? বড় বলতে পারে, ছোট বলতে পারে। এখানে কি বলছে? বৃহত্তম। তো তিনটা আমরা এখানে এক্স এর মান বসাইছি 60, এখানে এক্স এর মান বসাইলে 30, এক্স এর মান বসাইলে 90, তাহলে এটা বড়। তাহলে প্রথম অনুশীলন অনুযায়ী আমাদের কাজ শেষ। এটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই নিয়মটা মানলেই ত্রিভুজ আঁকা সম্ভব। মানে ধরেন, আমি কথাটা একটু বলি, তাহলে আমি একটা বাহু নিছি এরকম, আর একটা নিছি এইরকম, আর একটা নিছি এরকম, তাহলে কি ত্রিভুজ হইলো? না। শুধু তিনটা বাহু থাকলেই ত্রিভুজ আমি আঁকতে পারবো না, তিনটা বাহু মাপ মতো হইতে হবে। ধরেন একটা নিছি বড়, একটা নিছি মাঝে, একটা ছোট, তাহলে ত্রিভুজ হয় না, অ্যাড করা লাগবে। তো ত্রিভুজ কিভাবে হবে? এই নিয়ম মানায় হইতে হবে। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেমন উদাহরণ যদি আমরা দেখাই, ধরেন এটা দিলাম 3, এটা দিলাম 4, এটা দিলাম 5। এটা যদি ত্রিভুজ হবে কিনা, এই ত্রিভুজটা সঠিক কিনা দেখেন। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। এই বাহু আর এই বাহু যদি যোগ করি, তাহলে 3 যোগ 4 কত হয়? 7। এই যোগফলটা কি আরেকটা যে বাহু অবশিষ্ট তার থেকে বড়? হ্যাঁ বড়, 5-এর থেকে বড়। আবার এই দুইটা যোগ করেন, 4 যোগ 5, 9। 9 কি 3-এর থেকে বড়? হ্যাঁ বড়। আবার এই দুইটা যোগ করেন, 5 যোগ 3, 8। তাহলে এই দুইটা যখন যোগ করবেন বাকি থাকবে 4, 8 4-এর থেকে বড়। তার মানে এই 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বা 3 মিটার, 5 মিটার, 4 মিটার দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ এই নিয়ম সে মানছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর সামনে দেখাবো ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, সামনে দেখাবো। এইটা ভালো করে বুঝতে হবে যে আমরা চাইলেই মন গড়া ত্রিভুজ বাহু আঁকতে পারবো না, আমাদের বাহুগুলা এরকম এই নিয়ম মানতে হবে। যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। যদি বড় হয়, এটা গ্রেটার দেন চিহ্ন। এই যে 7/5-এর থেকে বড়, 9/3-এর থেকে বড়, 8/4-এর থেকে বড়, এই বড় হইলেই কেবল সম্ভব, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, এবার এটাতে আসি। ওই তো আগে ছিল কি সমষ্টি, আর এখন অন্তর। বিয়োগের সময় ছোট হবে আর যোগের সময় বড় হবে। মানে ব্যাপারটা এরকম। ওই আগের উদাহরণটাই আমরা দেখাবো, তাইলে আপনাদের সুবিধা হবে। যেমন আমরা একটু আগে দেখলাম যে 3, 4, 5 দিয়ে আঁকা সম্ভব, কারণ যে কোনো দুই বাহুর অন্তর নেন। 4 আর 3-এর অন্তর কত? 1।
অন্তর অবশ্যই 5-এর থেকে ছোট, এটা 5 5। আবার খেয়াল করি এটার অন্তর কত, 5 - 4 = 1, 1 3 থেকে ছোট। এটার অন্তর কত, 5 - 3 2। এই দুটো বিয়োগফল কত, এই দুটো বাহুর 2 2 অবশ্যই বাকি যে বাহু থাকে 4 এর থেকে ছোট, তাহলে এটা মানতেছে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। পরীক্ষায় যেটা আসবে এরকম লিখে একটা টান দিবে, অপেক্ষা লিখে একটা টান দিবে, টান দিয়ে বলবে ক নাম্বারে বলবে বৃহত্তম, খ নাম্বারে বলবে ক্ষুদ্রতম, গ নাম্বারে বলবে সমান, ঘ নাম্বারে বলবে কোনোটাই না। এই দুটো ডান কিনা, এই দুটো ডান হইলে আমাদের 3টা অনুশীলন তো গেল, সহজ গুলা গেল। এটা ডান কিনা, এইটা ডান কিনা, একটু কষ্ট করে শেয়ার করে দেন সবাই, আর রিয়াকশন ব্যবহার করেন, তাহলে রিচটা বাড়ুক। আর নতুন ব্যাচে ভর্তি চলতেছে, খুব দ্রুতই শুরু হবে ক্লাস, একদম প্রথম থেকে পড়াবো। এটা বুঝতে পারছি, একটু রেসপন্স করেন। এটা দেখেন, এগুলো মুখস্থ করবেন না, একটা মুখস্থ করবেন না, বারবার বলতেছি এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো মুখস্থ করবেন না আপনারা। এক মিনিট, এগুলো মুখস্থ করবেন না। কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ হয়, আবার বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়। এত পড়ার কিছু নাই, দেখেন চিত্র বুঝলে ম্যাথ শেষ। এটা লিখছি, ধরেন এটা দিলাম আমি 3, এটা দিলাম 4, এটা দিলাম 5, ধরেন এই কোণটা 90, এটা ধরেন 40, এটা ধরলাম আমি 45, এটা ধরলাম 45 সাপোজ। তো অনুসিদ্ধান্ত মুখস্থ করার কিছু নাই। এই ত্রিভুজের বড় বাহু কোনটা, এসি। এই ত্রিভুজের বড় কোণ কোনটা, বি কোণ। কথা খেয়াল করেন, একটা ত্রিভুজের বড় বাহুর বিপরীতে সবসময় বড় কোণ থাকবে। ওই ত্রিভুজটার মধ্যে যে কোণ আছে সেই কোণের বড় কোণটা থাকবে বড় বাহুর বিপরীতে। উল্টা যদি বলি, একটা ত্রিভুজের যে কোণ থাকে 3টা, সেই 3টা কোণের বড় কোণের বিপরীতে বড় বাহু থাকে। তার মানে কথাটা কিরকম, বড় বাহুর বিপরীতে বড় কোণ থাকে, বড় কোণের বিপরীতে বড় বাহু থাকে, সেটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু বইয়ের ভাষায় যে একদম ঠুটো মুখস্থ করতে হবে কোনো কারণ নাই, নর্মালি পড়বেন। আবারও বলছি, একটা ত্রিভুজের বাহুর মধ্যে কোনটা বড় থাকে, কোনটা ছোট থাকে, মাঝারি থাকে, বড়টার বিপরীতে বড় কোণ থাকে, আবার বড় কোণের বিপরীতে বড় বাহু থাকে। এইটা কোন বড়, এর বিপরীতে বড় বাহু রয়েছে। বুঝতে পারছি। 5 নাম্বারে চলে যাবো, অনুসিদ্ধান্ত 5। কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, আবার সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। এটাও মুখস্থ করবো না, এটা চিত্র দেখবো আমরা। ধরেন এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, মানে দুইটা বাহু সমান, এ বি সি দিলাম। হ্যাঁ, এটা ধরেন 90 ডিগ্রি, আমরা দেখতেই পাচ্ছি। এটা 45, এক্সাম্পল আমরা ধরে নিলাম 45। এটা ধরেন অন্য একটা বাহু আছে, এটা দরকার নেই আমাদের। এ বি আর বিসি বাহু সমান, আমরা দেখতে পাচ্ছি এ বি এবং বিসি বাহু সমান। আবার এ কোণ আর সি কোণ সমান, এ কোণ আর সি কোণ সমান। তাহলে একটু খেয়াল করেন সবাই, দুইটা বাহু সমান, এই বাহুর বিপরীতে 45 ডিগ্রি থাকলে এই বাহুর বিপরীতে 45 ডিগ্রি থাকবে। মানে কোন ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলো সমান হইতে হবে। এই এ বি আর বিসি বাহু সমান হওয়ার কারণে এ বির বিপরীতে যেহেতু 45 ডিগ্রি আছে, তাহলে বিসির বিপরীতে 45 ডিগ্রি থাকা লাগবে। আরেকবার, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে প্রথম বাহুর বিপরীতে যে কোণ থাকবে দ্বিতীয় বাহুর বিপরীতে সেই কোণ থাকা লাগবে। এটা একটা কথা হলো। উল্টা যদি আসি, এই ত্রিভুজের দুইটা কোণ সমান, এ কোণ আর সি কোণ, তাহলে এ কোণের বিপরীতে যদি 5 সেন্টিমিটার থাকে, তাহলে সি কোণের বিপরীতে 5 সেন্টিমিটার থাকবে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহুগুলা সমান হয়।
এটা কেমন মুখস্থ করার কাছে ফিগারটা একটু মাথায় সেটআপ দিব। জ্যামিতি মানেই ফিগার, মুখস্থ করার কোনো দরকার নাই। এই যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীতে, এই কোণের বিপরীত কেন বলতেছি, এই কোণটার অপোজিটে আছে 5, তাহলে এই কোণের অপোজিটে 5 হবে। আবার এই বাহু আর এই বাহু সমান, এই বাহুর অপোজিটে 45, তাহলে এই বাহুর অপোজিটে 45 হবে। কথা শেষ। এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট। এটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা মানে সব চাইতে আমাদের এই লেকচার শিট যাদের কাছে আছে ওখানে লিখবেন, বা যার কাছে যে বই আছে লিখবেন, আমি লিখে দিছি ভাই। এটা যে কত পরীক্ষা আসে, বিশেষ করে নিবন্ধনে বেশি আসে, অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অনেক ইম্পর্টেন্ট। একটা ত্রিভুজ আমরা আঁকি, এবিসি ত্রিভুজ আঁকি, তো অন্তস্থ কোণ কোনগুলো? এগুলো সব অন্তস্থ কোণ ভিতরের। বহিস্থ কোণ কিভাবে হয় গত ক্লাসে পড়াইছি, এই জন্য ক্লাস ভালো করে বোঝার জন্য প্রিভিয়াস ক্লাস দেখতে হবে। যে কোনো একটা বাহুকে বাড়াইতে হবে। ধরেন আমি বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াই দিলাম টেনে, তাহলে বাই একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা? হয়েছে। তাহলে একটা ত্রিভুজের এক বাহুকে বাইরে একটা বহিস্থ কোণ হয়, আমাকে বলা হয়েছে এই বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কোণের বিপরীতে অপোজিটে এখানে একটা কোণ রয়েছে, এখানে একটা কোণ রয়েছে, তাহলে আমি লিখতে পারবো কোণ এসিডি ইজ ইকুয়াল টু এ কোণ যোগ বি কোণ। অথবা এটাকে বলতে পারেন যে বিএসসি কোণ অথবা এবিসি কোণ, তাও বলতে পারেন। আবারও বলছি, মানে একটু যদি উদাহরণ দেই, এটা যদি 50 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 110 ডিগ্রি। আবারও বলছি, একটা ত্রিভুজের বাইরের যে কোণ বহিস্থ কোণ, মানে যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ হয়, ওই বহিস্থ কোণটা বিপরীত, এই এই কোণটা কিন্তু এর বিপরীতে না, এর অপোজিটে যারা আছে, এটা কিন্তু এখানে এই কোণটা আমাদের হিসাবে দরকার নেই। এর অপোজিটে দুইটা কোণ আছে, এ কোণ আর সি কোণ, এই বি কোণ, এই সি কিন্তু না, তাহলে এই কোণটা হবে এদের যোগফলের সমান। বুঝতে পারছি? তাহলে প্রশ্নে যেটা থাকবে, এই দুইটা কোণ দিয়ে এইটা চাইতে পারে, অথবা এইটা দিয়ে এদের যোগফল চাইতে পারে, অথবা এইটা দিয়ে এইটা চাইতে পারে, যে কোনো ভাবে চাইতে পারে। যারা এখনো কথা বুঝি নাই, লাস্ট একবার চিত্রটা বোঝেন। একটা ত্রিভুজ এবিসি, হ্যাঁ, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইলাম, তো বাইরে একটা কোণ হচ্ছে, তার নাম এসিডি। এই কোণটা হবে এই বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। যদি বোঝেন, একটা চিত্র মানে আমরা একটা কি বলে এটাকে উদাহরণ দেখি। ত্রিভুজ এবিসি এ বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ান। ভাই যে ম্যাথের মধ্যে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইতে বলবে, সেইটাই মনে করবেন যে এই অনুসিদ্ধান্তর ম্যাথ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? দেখো ত্রিভুজ আমরা আঁকবো এবিসি, এই ত্রিভুজটাকে টান দেন ডি পর্যন্ত, বাইরে একটা কোণ হয়েছে, বলছে এ কোণ 50, ভালো, তো বি কোণ 80, সেটাও ভালো, এটা চাইছে। তাহলে এসিডি কোণটা কি হবে? কোণ এসিডি ইজ ইকুয়াল টু এই এ কোণ যোগ বি কোণ, তাহলে 50 আর 80, 130। তাহলে এমসিকিউ পরীক্ষা যদি আপনি নিয়মটা জানেন, এই অনুশীলন তো আপনার মাথায় রাখলে আপনি কি করবেন? জাস্ট এই 80 আর 50 যোগ করে দিবেন, এনাফ। এটা যদি বোঝেন তাহলে এটার অ্যান্সার আপনারা দিবেন। এটাও এটা প্রাইমারিতে আসছে, সরি নিবন্ধনে না ভাই, নিবন্ধনে যে মত আসে প্রাইমারি, তো ওইগুলো আসে বিসিএস একই ঘুরে গেছে। এটা উত্তরটা কমেন্টে জানান, উত্তর, এটা উত্তরটা বলেন কমেন্টে। উত্তর বলেন কমেন্টে, 5-এর উত্তর কমেন্টে জানান। যারা এখনো শেয়ার করেন নাই, কষ্ট করে শেয়ার করবেন। মাত্র 56টা শেয়ার হয়েছে। টেকনিক্যাল ক্লাস নিলে তো ঠিকই শেয়ার করতাম, বেসিক ক্লাস পছন্দ হয় না আপনাদের। ওই 10টা ম্যাথ করাইতাম সারাদিন বৈশা, ভালো লাগতো। এটাই সত্য কথা, দুনিয়াটা এরকম। যাই হোক, এমনি বললাম, আবার কিছু মনে করেন আপনারা। সুন্দর করে চেষ্টা করেন এটা, দ্রুত দ্রুত, অ্যান্সার দ্রুত দিবেন।
দ্রুত বলবেন। প্রশ্নটাই বলছে কি একটু দেখেন তো, এটা তো মুখোমুখি করা উচিত। এবিসি ত্রিভুজে বিসি, ওই বিসি বাহুকে ডি পর্যন্ত বানাইতে বললে ওই একই অনুসিদ্ধান্ত। এবার এসিডি 105 হলে এই দুইটার যোগফল কত, তো আমরা একটু দেখি, একটা চিত্র আঁকি, চিত্র আঁকলে ভালো বুঝতে পারবো। এবিসি, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইলাম, এই কোণটা দেওয়া আছে 105, 105। বিএসি আর এবিসি, বিএসি মানে এই কোণ, এবিসি মানে এই কোণ। একটু একটু নিয়ম দেখাই, আসলে এই ধরনের লেখার ক্ষেত্রে কোন কোনটা হবে, মাঝেরটা এই এ হবে কোন, এই বি হবে কোন, মনে রাখবেন এভাবে। তাহলে আমাকে বলছে যে এসিডি দেওয়া আছে, এটার যোগফল কত। তো আমরা জানি বাইরের কোণটা হয় ভিতরের কোণের যোগফলের সমান, তাহলে বাইরের কোণটা যা হবে এটার যোগফল তাই হবে, 105ই হবে। এটা যদি 105 হয় তাদের এদের যোগফল এই যে বিএসি আর এবিসির যোগফল 105ই হবে, কারণ এই কোণটা কিভাবে তৈরি হয়েছে, এদের যোগফল, এদের যোগ করে তৈরি হয়েছে, তাহলে এদের যোগফলটা তো 105ই হবে। মানে কখনো প্রশ্নে এই দুইটা দিয়ে এটা চাইবে, অথবা এটা দিয়ে এই দুইটা চাইবে, এই দুইটা যোগ করে তো এটা আসছে, তাহলে এটা যদি 105 এই দুটোর যোগফল 105, তো এটা কি আর করা লাগে? এটা এগুলা পরীক্ষায় প্রাইমারিতে বেশি আসে, প্রধান শিক্ষক আসতে পারে। ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, একটা ত্রিভুজ আমরা আঁকি, হ্যাঁ, যে কোনো দুইটা বহিস্থ কোণ। আচ্ছা ধরেন আমি এখানে একটা বহিস্থ কোণ নিলাম, আর এখানে একটা বহিস্থ কোণ নিলাম বাইরের দিকে, ঠিক আছে, অথবা মনে করেন যে এখানে নিলাম, ইচ্ছা। তো এই বাইরের দুইটা কোণ যোগ করলে অবশ্যই দুই সমকোণ থেকে বড় হবে, দুই সমকোণ থেকে বড় হবে। একটু যদি উদাহরণ দিই আমরা, ধরেন আমি ভিতরে কোণটা ধরলাম 60, সাপোজ, তাহলে এইটা এই দুইটা মিলে কত হয়, এই পুরোটা হলো 180। আপনি যদি চিন্তা করেন এইটা হলো 180, তাহলে 180 এটা যদি 60, এটা 120, এটা যদি 60 ধরি এটাও 120, 120 আর 120 যোগ করলে কি 180 থেকে বড় হচ্ছে না, মানে এটা উদাহরণ দিলাম। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণ যোগ করলে সেই যোগফলটা 180 বড় হবেই। যারা এখন আমার কথা বুঝেন নাই, মানে যে কোনো দুইটা বাহু বাড়ান, আপনি একটা ত্রিভুজ আঁকছেন, এই বাহুটা টান দিয়েছেন বাড়াইছেন, এই বাহুটা টান দিয়েছেন বাড়াইছেন, এই দুইটার যোগফল অবশ্যই দুই সমকোণ থেকে বড় হবে, এইটা বোঝাইছে। তো এমসিকিউ পরীক্ষা আসবে কিভাবে, ত্রিভুজের যে কোনো দুই বাহু বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ থেকে কি বড়, টান দিবে একটা, নাকি ছোট, নাকি সমান, নাকি কোনোটাই নয়, নাকি জিরো, এরকম বলবে। দুইটা বাহুর কথা বলছে কিন্তু, দুইটা কোণ আর কি। এই আরে আল্লাহ, এটা যে কি ইম্পর্টেন্ট, মানে প্রাইমারিতে এইবারও আসছে, বিসিএস এ আসছে, নিবন্ধনে আসছে, কত পরীক্ষায় যে আসছে। তিনটা বাহু যোগ মানে বর্ধিত করলে, ত্রিভুজের তিনটা বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি চার সমকোণ, চার সমকোণ হবে। এটা মানে চার সমকোণ মানে কি বলেন তো, 4 নং 36, 360 ডিগ্রি না, 4 × 90 এক সমকোণ, তাহলে 360, অর্থাৎ 360 ডিগ্রি হবে। আবারও বলছি, কোন ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি চার সমকোণ বা 360 ডিগ্রি, এ যে কতবার পরীক্ষা আসছে তার কোনো হিসাব নাই, মানে এটা আসবে, আবারও আসবে। এটা ত্রিভুজ আমরা আঁকি, হ্যাঁ, এই বাহুটা বর্ধিত করলাম একটা বহিস্থ কোণ, এই বাহুটা বর্ধিত করলাম একটা বহিস্থ কোণ, এই বাহুটা বর্ধিত করলাম, বা এখানে বর্ধিত করলাম একটা বহিস্থ কোণ, এই তিনটা বহিস্থ কোণের সমষ্টি চার সমকোণ হবে, মানে 360 ডিগ্রি হবে। কিভাবে হয়? আচ্ছা ধরেন আমি ভিতরে কোণটা নিলাম 60, একটা কোণ নিলাম, ভিতরে কোণটা 60 করে নিলাম, তাহলে এটা কত 120, এটা কত 120, এটা কত 120। বলবেন যে ভাই 120 আবার পাইলেন কই, মানে এই ধরনের রেখাটা টান দিলাম না, এই পুরো কোণটার নাম হলো সরল কোণ 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, সরল কোণ 180, 100 এর মধ্যে এইটুক যদি 60 হয় ভিতরেরটা, বাইরেটা 120, তাহলে এই তিনটা 120 যোগ করলে কত হয়, 360। এভাবে এত পেঁচানোর কিছু নাই ভাই, ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করলে বাইরের তিনটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে, কথা শেষ। আর যদি বুঝতেছেন এভাবে বুঝবেন। ইন্নালিল্লাহ।
কোন সিদ্ধান্ত নয়, ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ, এটাও অনেকবার আসছে, মানে প্রাইমারিতে আসছে বিশেষ করে। ধরেন দিলাম 3, 4, 5, এটা ধরেন 90। এই ত্রিভুজের বড় বাহু কোনটা? এটা ধরেন, এটা দিলাম এ বি সি। বড় বাহু কোনটা? কথা বলে না, এসি। তো বড় বাহু সংলগ্ন, বৃহত্তর বাহু সংলগ্ন মানে কি? এই বড় বাহুর সাথে যে দুইটা কোণ লেগে আছে, এই দুইটা কোণ সবসময় সূক্ষ্ম হবে, মানে 90 ছোট হবে। ধরেন এটা দিলাম 50, এটা দিলাম 40, তাহলে এই কোণটাও সূক্ষ্ম, এটা কোণ সূক্ষ্ম কোণ। মানে একটা ত্রিভুজের বড় বাহুর সাথে সবসময় ছোট কোণ থাকে, লেগে থাকে আর কি, বড় বাহুর বিপরীতে না। বড় বাহুর সাথে সংলগ্ন মানে কি, যেটা লেগে আছে, এই বাহুটার সাথে দুইটা কোণ লেগে আছে, এ আর সি, তাহলে এই দুইটা কোণ অবশ্যই সূক্ষ্ম হবে, মানে 90 ছোট হবে। এবার দেখেন, চিন্তা করছেন, এটা খালি আমি অল্প লিখছি। কোন ত্রিভুজের তিনটা বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি। বিসিএস প্রাইমারি 25, মানে 26 সালের যে পরীক্ষা, 18তম নিবন্ধন খাদ্য, দুইবার নিবন্ধনে 3-4 বার আইছে, প্রাইমারি 2-3 বার আইছে, এটিও মানে অভাব নাই। এ তো আমি অল্প লিখলাম, মানে বাংলাদেশে যদি 11 থেকে 20তম গ্রেডের 10টা সরকারি চাকরি পরীক্ষা হয়, 2-3টার মধ্যে এটা আসে এমসিকিউতে। এটা জাতীয় প্রশ্ন। এটা বলেন, এটার অ্যান্সার করেন, 7 নাম্বারের অ্যান্সার করেন। প্রশ্ন 7 উত্তর করবেন সুন্দর করে। দেখি কয়জন শেয়ার করছেন ক্লাসটা। আজকের ক্লাসে রেসপন্স নাই। সাতের উত্তর করেন দ্রুত। দ্রুত বলেন। ক্যামেরাটা একটু, সরি, ক্যামেরাটা একটু এলোমেলো হয়ে গেল না। এবার ঠিক আছে। ত্রিভুজের বৃহত্তম বড় বাহুর সাথে সূক্ষ্মকোণ থাকে, একটু আগে পড়াই আসছে। একটা বা ত্রিভুজের বড় যে বাহু, এর সাথে সবসময় সূক্ষ্মকোণ থাকে। আচ্ছা, ত্রিভুজের কেন্দ্র পড়াবো। কেন্দ্র মানে অন্তকেন্দ্র, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র, 4টা কেন্দ্র পড়াবো। 4টা কেন্দ্র ইম্পর্টেন্ট, মুখস্থ করবেন না, বুঝে বুঝে পড়বেন। অন্তকেন্দ্র আসে ফার্স্টে। একটা ত্রিভুজ আঁকলাম, কোণের সমত্রিখণ্ডকদ্বয়, কোণের 3টা সমদ্বিখণ্ডকদ্বয় যেখানে মিলিত হয়। আচ্ছা, এবিসি ত্রিভুজ, এক কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। কোণের সমদ্বিখণ্ডক মানে কি? কোণকে 2টা ভাগ করবেন, একটা সমদ্বিখণ্ডক আর একটা সমদ্বিখণ্ডক আর একটা সমদ্বিখণ্ডক। এই কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিলেছে তার নাম কি? অন্তকেন্দ্র। তো শর্টকাটে মনে রাখার উপায় হলো, যেখানে কোণের কথা থাকবে, কোণ থাকলে অন্তকেন্দ্র। একটা জিনিস পাইলাম। এবার আসি লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র দেখেন, ত্রিভুজ তো হবে, অবশ্যই আঁকতে হবে। ধরেন এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র কি হবে? লম্ব কেন্দ্র হলো, আমরা শীর্ষবিন্দু থেকে একটা কি টানবো? লম্ব টানবো আর কি। এই শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানলাম, বিপরীত বাহুর উপর। এই শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানলাম, এই শীর্ষবিন্দু থেকে লম্ব টানলাম।
তাহলে এইটা হবে হচ্ছে আপনার লম্ব কেন্দ্র। বলতে পারেন কি একই রকম চিত্র না, এক একটা কেন্দ্র এক এক জায়গায় হবে। হ্যাঁ, আমরা তো আর এক জায়গায় আঁকতে পারি না। তাহলে অন্তঃকেন্দ্রটা কি, কোণকে তিনটা ভাগ করলে সেই সমদ্বিখণ্ডকটা যেখানে মিলিত হয়। আর লম্ব কেন্দ্র কি বলছি, শীর্ষবিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর লম্ব টান দিব। সোজা কথা একটা যদি বলি, ত্রিভুজের তিনটা উচ্চতা, এই দিক থেকে যে উচ্চতা, এই দিক থেকে যে উচ্চতা, উচ্চতাগুলো যেখানে মিলিত হয় সেটা হলো লম্ব কেন্দ্র। এবার আসি পরিকেন্দ্র। পরিকেন্দ্রগুলো খুব সোজা। ত্রিভুজের তিনটা বাহুর উপর লম্ব টান দিবেন, এখানে একটা লম্ব টান দিবেন, এখানে টান দিবেন, এখানে টান দিবেন। এই তিনটা লম্ব যেখানে মিলিত সের নাম হচ্ছে লম্ব কেন্দ্র। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে যার মধ্যে মানে লম্ব কেন্দ্র, এটা হলো পরিকেন্দ্র, সরি এটা লম্ব কেন্দ্র তো আমরা এটা পরিকেন্দ্র। এখন বলতে পারেন যে ভাই লম্ব কেন্দ্র আর পরিকেন্দ্র তো ভুলে যেতে পারি আমরা। উপায় আছে, দেখেন লম্ব কেন্দ্র মানে সহজ উপায় হলো ত্রিভুজের উচ্চতা গুলা যেখানে মিলিত হয়, এই দিক থেকে যে উচ্চতা, এই দিক থেকে উচ্চতা। তবে মনে রাখবেন আর লম্ব কেন্দ্র এটার ভিতরে কি বলে, এটার আপনার শীর্ষবিন্দুর একটা কথা থাকবে, মনে রাখতে হবে ভালো করে। মানে এই ওয়ার্ড গুলো মনে রাখতে হবে। শীর্ষবিন্দুর যে কথাটা থাকলে সেটা লম্ব কেন্দ্র। আর যখন বলবে শুধু লম্ব, এই যে আচ্ছা পরিকেন্দ্র, কি পরিসীমা কি, হোয়াট ইজ পরিসীমা, পরিসীমা কি, পেরিমিটারটা কি? পরিসীমা হলো তিনটা মানে যে কোনো ত্রিভুজ বলে চতুর্ভুজের বাহু সমষ্টি। তাহলে এইগুলো যোগ করলে তো পরিসীমা হয়। তাহলে পরিকেন্দ্র মানে এই যে পরিসীমার উপরে লম্ব আঁকা, মানে এখানে একটা লম্ব আঁকবেন, এখানে একটা লম্ব আঁকবেন, এই লম্ব আঁকবেন। তাহলে এখানে পরিকেন্দ্র যখন মনে রাখার উপায়টা হলো লম্ব থাকবে এখানে, আর লম্ব কেন্দ্র শীর্ষবিন্দু করতে হবে। আমি আবার রিপিট করব। এবার আসি ভর কেন্দ্র, খুবই ইম্পর্টেন্ট। সংক্ষেপে বললে ভর কেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের যেখানে মিলিত হয়, মধ্যমা গুলা যেখানে মিলিত হয়। একটা ফিগার যদি আমরা আঁকি, আমি আবারও বুঝাবো, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ভর কেন্দ্র হচ্ছে মধ্যমা। আরো যদি সংক্ষেপে বলি, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা ত্রয় যেখানে মিলিত হয়, এবিসি ত্রিভুজ। এর বিপরীত বাহু এইটা, এই মাঝখানের মধ্যে যোগ করব, এর বিপরীত বাহু এইটা, এই মাঝখানের মধ্যে যোগ করব, এগুলো যোগ করব। এটা হলো আপনার, এটা হলো ভর কেন্দ্র। আমি আবার বুঝাবো, আসতেছি। তাহলে ভর কেন্দ্র মানে হয় মধ্যমার কথা থাকবে, অথবা বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা থাকবে, বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা থাকবে। তাহলে কথাগুলো মনে রাখেন। কোণের যদি কোণ থাকে, কোণ থাকলে সেটা অন্তঃকেন্দ্রের ডেফিনেশন। শীর্ষবিন্দু কথা থাকলে সেটা হচ্ছে লম্ব কেন্দ্রের ডেফিনেশন, শীর্ষবিন্দু থাকবে। আর পরিকেন্দ্র মানে লম্বের কথা থাকবে, আর অন্তঃকেন্দ্র মানে হচ্ছে মধ্যমা থাকবে, না হলে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা থাকবে। এখন দেখেন এই তিনটা ফিগার একই রকম লাগতেছে না আমাদের কাছে? এ বি সি, সরি হ্যাঁ, এই অন্তকেন্দ্র লম্বকেন্দ্র ভরকেন্দ্র একই রকম লাগতেছে না? একই রকম আসলে না, একটু বুঝাই দিচ্ছি। আমরা এখন অন্তকেন্দ্র আর ভরকেন্দ্রের পার্থক্য দেখব। আমি আবারও বলছি, এই লম্বকেন্দ্রটা যারা বুঝি নাই সব মুছে দিলাম। আমি ভরকেন্দ্র আর অন্তকেন্দ্র আলাদা পড়াবো। এবার লম্বকেন্দ্র, পরিকেন্দ্র তো সোজা, আবারও বলছি, দেখেন প্যাচ লাগবেন না। পরিকেন্দ্র মানে পরিসীমা, তিনটা বাহুর উপর লম্বটা দিবেন, এটা পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র নিয়ে কোনো প্যাচ নাই, পরিকেন্দ্র হিসাব আলাদা, ও বাদ। সমস্যা বাজে গেছিল অন্তকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র। এবার আসি লম্বকেন্দ্র নিয়ে। লম্বকেন্দ্র জিনিসটা আসলে কি? মানে ত্রিভুজের উচ্চতা গুলোর যে যেখানে মিলিত হয় আর কি। তাহলে আপনি লম্বকেন্দ্র মানে সোজা কি কথা, শীর্ষবিন্দু থেকে সোজা লম্ব টান দিবেন, শীর্ষবিন্দু থেকে লম্ব টান দিবেন, শীর্ষবিন্দু থেকে লম্ব টান দিবেন, এইখানে এইগুলো যেখানে মিলিত হবে এর নাম হচ্ছে লম্বকেন্দ্র। আচ্ছা, এটা গেল। এবার আমরা চলে যাবো একটু হোয়াইট বোর্ডে। এখানে থেকে হোয়াইট বোর্ড ভালো হবে, হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, আমরা এখন শুধুমাত্র অন্তকেন্দ্র আর ভরকেন্দ্রের মানে ডিফারেন্সটা দেখবো ফিগারের। অন্তকেন্দ্র আর হচ্ছে ভরকেন্দ্র, এদের ডিফারেন্সটা দেখবো। দেখেন, ওটা মনোযোগ দেন। আমি একটু প্যাচ লাগাই মানে ফিগারে আর কি। এবার একদম পার্থক্যটা বুঝতে পারবেন। একই ফিগার আঁকলাম। এবার বলেন তো কি বলছিলাম? অন্তকেন্দ্র মানে একটা ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক ত্রয়। এখানে একটা কোণ আঁকবেন, এখানে একটা কোণ আঁকবেন, এই কোণের সমদ্বিখণ্ডক মানে দুই ভাগ করেন, প্রত্যেকটা কোণকে দুই ভাগ করেন, টান দেন, সমান দুই ভাগ করেন, টান দেন, সমান দুই ভাগ করেন, টান দেন। এটার নাম হইল কি? অন্তকেন্দ্র। সেটা দেখানোর কিছু নাই, যেহেতু ওখানে বলছি। এবার আসি ভরকেন্দ্র। ভরকেন্দ্র বলছি মধ্যমার সংযোগ রেখাগুলো যেখানে মিলিত হয়। আরো যদি বলি, শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। মানে আমরা যখন উচ্চতা বলি সোজা টান দিই, কিন্তু
এর ক্ষেত্রে সোজা টান দিতে পারবো। দেখেন এ বিসি যদি হয়, মধ্যমাগুলা মানে শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মাঝখানে বিন্দু খুঁজে তারপর যোগ করতে হবে। এর মাঝখানে বিন্দু ধরেন এখানে, এটা যোগ করেন। এটার মাঝখানে বিন্দু ধরেন এখানে, এটা যোগ করেন। হ্যাঁ, এটার মাঝখানে বিন্দু এখানে, এটা যোগ করেন। তাহলে একটু দেখেন একই ফিগার, তবে এইটা একটু এই পাশে আসছে, এটা একটু ওই পাশে গেছে, মানে ভরকেন্দ্রটা একটু ওইদিকে গেছে, এটা কিন্তু এদিকে থাকছে। আরো যদি ভালো করে বুঝতে চান আমি আর একবার সুন্দর করে বুঝাই দিচ্ছি, আর একবার লাস্ট একবার বুঝাই দিচ্ছি, চিত্রটা আরো সুন্দর করে এঁকে বুঝাই দিচ্ছি। আর একবার বুঝাই দিচ্ছি, দেখেন ভাই অন্তকেন্দ্র মানে ডাইরেক্ট কোণের দুইটা ভাগ করবেন, এক ভাগ, দুই ভাগ, এই যে ভাগ করলাম, এইটা হলো অন্তকেন্দ্র। আর আপনি যখন মধ্যমা আঁকবেন তখন সরাসরি টান দিতে পারবেন না, এটা তো একটা শীর্ষবিন্দু। তাহলে এই মাঝখানে বিপরীত বাহুর মাঝখানে বিন্দু খুঁজবেন, এইটা মাঝখানে বিন্দু খুঁজবেন, এইটা মাঝখানে বিন্দু খুঁজবেন, এইটা। তাহলে এবার দেখেন তো মধ্যমা অন্তকেন্দ্রটা কোথায় আসছে আর ভরকেন্দ্রটা কোথায় গেছে। এবার দেখেন, এবার দেখেন অন্তকেন্দ্রটা কই আর ভরকেন্দ্র কই, পজিশন দেখেন। তাহলে অন্তকেন্দ্র হলো কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, ভরকেন্দ্র হলো মধ্যমাগুলা। আরো যদি বলি শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মাঝখানে বিন্দুর যোগফলগুলা যেখানে হয়। ডান কিনা? কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। আট নাম্বার 9 নাম্বার দ্রুত উত্তর করবেন। 8 আর 9 কোণের সমদ্বিখণ্ডকত্বয় যেখানে মিলিত হয়, মধ্যমাত্রায় যেখানে মিলিত হয়, এটার অ্যান্সার দেন। দ্রুত বলেন। 8 9 অ্যান্সার বলেন, 8 9। একদম সোজা এগুলা ভাই। অন্তকেন্দ্র মানে কি বলছিলাম, যে এখানে কোণের কথা আছে, একটা তো পরিকেন্দ্র মানে লম্ব থাকবে, কোণ বললেই সেটা কি অন্তকেন্দ্র, এটা কি আর কোনো সমস্যা? আর যখন বলবে কোন ত্রিভুজের মধ্যমা তিনটি, মধ্যমা গুলো হলো ভরকেন্দ্র। হ্যাঁ, এই দেখেন একটা ত্রিভুজ যদি আপনারা আঁকেন, একটু আগে যেটা বুঝাইলাম, এই যে কোণ আছে না, কোণের সমদ্বিখণ্ডক, 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 এইটা হলো অন্তকেন্দ্র। আবার একটা ত্রিভুজ আঁকেন, মধ্যমা মানে এই বিন্দু আর এই মাঝখানের মধ্যে যোগ করেন, এই বিন্দু মাঝখানের মধ্যে যোগ করেন, এই বিন্দু মাঝখানের মধ্যে যোগ করেন। তাহলে দেখেন কই ডিফারেন্সটা দেখছেন, পজিশনটা দেখছেন। তাহলে যেখানে মধ্যমার কথা থাকলে ভরকেন্দ্র, আর কোণের কথা থাকলে অন্তকেন্দ্র। আর যত জীবনে ভুল না, এই যে প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন না, আসছে। ওকে, ক্লাসটা কেমন লাগছে বলেন আজকে এই পর্যন্তই। আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি হওয়ার ডিটেইলস আমরা বলবো। আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই বলবেন। যারা শেয়ার করে না, শেয়ার করবেন। অন্তত 150 200 যদি শেয়ার না হয়, এগুলো বলতেও তো খারাপ লাগে যে শেয়ার করেন, শেয়ার করেন, মানে কি একটা অবস্থা। আর না বললেও আবার হয় না, মানে মানে কেন বলি, এগুলো তো সরানো দরকার। মানে আপনারা উপকৃত হচ্ছেন, অন্য কেউ হোক, সমস্যা কি। আমাদের মানে সোজা কথা যদি বলি যে ফ্রি কোর্স কেন করা, এক হলে আপনাদের উপকার হবে, দুই হলে আমাদের উপকার হবে। আমাদের ক্লাসগুলো কেমন এটা মানুষের কাছে ছড়াই যাবে। যারা বিভিন্ন জবের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, একদম নতুন ব্যাচ, এই ব্যাচগুলো বছরে দুই দুই থেকে চারটা আসে, এর বেশি আসে না, কারণ 5 থেকে 6 মাস ক্লাস হয়। তো বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে নন ক্যাডার যে কোনো জবের জন্য এই বইটা যদি নেন, বই, লাইভ ক্লাস, কুরিয়ার চার্জ মিলে মাত্র 550 টাকা, এগুলো 1020 টাকার কোর্স, অফারে ভর্তি চলতেছে। বেসিক থাকবে, শর্টকাট থাকবে। আর যদি কেউ বই না আনতে চায় তাহলে মাত্র 200 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, 01764301474। ভর্তি প্রক্রিয়া খুব সোজা। এই যেটা বিকাশ, নগদ, রকেট নাম্বার, পার্সোনাল টাকা পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিট বলে অ্যাড করে দিব, খুব সহজ উপায়। এভাবে এখন যেভাবে পড়াচ্ছি, পেড ব্যাচে এভাবেই পড়াবো। স্মার্ট বোর্ডে ক্লাস হবে সুন্দর করে, 4 থেকে 5 মাস পড়াবো। আর এই বইটাতে কিন্তু আমরা বেসিক দিছি, যদি ছোট করে দেখাই, দেখেন লাভ ক্ষতির অঙ্ক, বেসিক নিয়ম, ছোট করে নিচে 1 লাইন শর্টকাট নিয়ম, এভাবে দিছি। এই বইটা পাবেন বই সহ 550 টাকা, বই না নিলে 200 টাকা। যে কোনো বিষয় জানতে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই বলবেন।
আর আগামীকালকে 10টায় ক্লাস সম্ভবত, নাহলে দুপুরে নিয়ে নিব, আমি পোস্ট করে দিব। হ্যাঁ, 10টায় বা দুপুরে নিয়ে নিব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। বুঝতে পারছেন কিনা একটু কষ্ট করে আমাকে বলেন তো। বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।